সবাইকে আজকের ক্লাসে। আমি শম্পা দেবনাথ, বাংলা সহকারী শিক্ষিকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, সেক্টর 4। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি হলো রিভিশন ক্লাস, ক্লাস নং 103, ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব থেকে। আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব। চলো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে একটু পূর্বপাঠ দেখে নিই। পূর্বের ক্লাসে আমরা ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব নিয়ে আলোচনা করেছি। ধ্বনিতত্ত্ব থেকে আমরা জেনেছি ধ্বনি কাকে বলে, বাকযন্ত্র কাকে বলে ইত্যাদি। ধ্বনিতত্ত্বে বাকযন্ত্র। বাকযন্ত্র বলতে আমরা বুঝে থাকি ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলা হয়। বাকযন্ত্র অথবা বাক প্রত্যঙ্গ, অর্থাৎ আমাদের মানব শরীরের উপরের প্রত্যঙ্গগুলোই হলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। যেমন মানব শরীরের উপরের প্রত্যঙ্গগুলো কি কি? আমাদের যে ফুসফুস থেকে মুখবিবর, এই প্রতিটি অংশই হলো আমাদের বাকযন্ত্র। যেমন মধ্যাচ্ছদা, ফুসফুস, চোয়াল, মুখগহ্বর, দাঁত, জিভ, ঠোঁট, নাসিকাগহ্বর, শ্বাসনালী, স্বরযন্ত্র, গলবিবর, শক্ততালু ইত্যাদি। এসব নিয়েই আমাদের মানব শরীরে বাকযন্ত্র গঠিত হয়ে থাকে। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা আমাদের মনের ভাবটি প্রকাশ করে থাকি। আর এই মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমাদের যে ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনিগুলোর মধ্যে প্রথমত একটি হলো স্বরধ্বনি এবং অপরটি হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হলো যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, রস্যি, রস্যু ইত্যাদি। এবার আমরা জেনে নেব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। তাহলে ব্যঞ্জন ধ্বনি হলো যেসব বাকধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয়, অথবা আংশিকভাবে বন্ধ হয়, কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণের সৃষ্টি করে সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি যদি আমরা পুনরায় একটু সংক্ষিপ্ত আকারে বলি, ব্যঞ্জন ধ্বনি হলো আমাদের যে বাকযন্ত্র বা বাকধ্বনি, সে বাকধ্বনি থেকে যে আমরা উচ্চারণ করি, সে উচ্চারণের সময় ফুসফুস থেকে যে আগত বাতাস, সে বাতাসটি আগমনের সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় বা কোথাও আংশিকভাবে বন্ধ হয়। এই যে বন্ধ হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া কিংবা সংকীর্ণ হওয়া, সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে যেই ধ্বনিটি সৃষ্টি হয়ে থাকে বা উৎপন্ন হয়ে থাকে তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এবার ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আমাদের আবার দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেটি হলো উচ্চারণের স্থান এবং উচ্চারণের রীতি। উচ্চারণের স্থান অনুযায়ী আবার ব্যঞ্জন ধ্বনিগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন দ্বিওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য দন্তমূলীয়, তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠ নালীয়। এই ধ্বনি হিসাবে দেখানো হয়ে থাকে বা উচ্চারণ হয়ে থাকে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো। আমি যদি তোমাদের একটি চিত্রের মাধ্যমে দেখাতে চাই বা তোমরা যদি দেখতে চাও, তাহলে আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের মুখমণ্ডলের বা মুখবিবরের মধ্যে যে অংশগুলোর মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করে থাকি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করে থাকি, সেই স্থানগুলোর নাম যেমন কণ্ঠনালীর সাহায্যে আমরা উচ্চারণ করে থাকি উচ্চারণ স্থান। তারপরে দন্ত, মানে দন্ত মানে দাঁত, দাঁতের মাধ্যমে আমরা উচ্চারণ করে থাকি। দ্বিওষ্ঠ অর্থাৎ দুটি ঠোঁটের মাধ্যমে আমরা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করে থাকি। যেমন আমরা বলি প, হ, এই ধ্বনিগুলো আমরা দুটি ঠোঁটের মাধ্যমে উচ্চারণ করে থাকি। আবার দন্তমূলীয়
যে স্থান, সেখান থেকে আমরা উচ্চারণ করে থাকি, তালব্য থেকে উচ্চারণ করে থাকি, জিহ্বা মূলীয় থেকে উচ্চারণ করে থাকি, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা দেখব যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আমাদের কিছু জায়গা সক্রিয় এবং নিষ্ক্রিয় প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারণ হয়ে থাকে। মানে অর্থাৎ প্রতিটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সঙ্গে দুটি বাকযন্ত্র জড়িত থাকে। এর একটি হলো সক্রিয় এবং অন্যটি হলো নিষ্ক্রিয়। সক্রিয় ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ সক্রিয়ভাবে কোন ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে? যে বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ যে বাকযন্ত্র সচল, অর্থাৎ যা নড়াচড়া করে, যাকে আমরা ইচ্ছে মতো উপরে ওঠাতে পারি বা নিচে নামাতে পারি, তাকে বলি আমরা সচল বাকযন্ত্র অর্থাৎ সক্রিয় বাকযন্ত্র। সক্রিয় বাকযন্ত্রগুলো যদি আমরা একটু দেখি, মানে উদাহরণ যদি বলি, যেমন ঠোঁট, আমাদের ঠোঁট দুটো আমরা নড়াচড়া করাতে পারি, আমরা উপরে ওঠাতে পারি, নিচে নামাতে পারি। যেমন আমরা যদি বলি প, এই প বলার সময় আমাদের ঠোঁট দুটো আমরা ইচ্ছে করে উপরে নিতে পারি, আবার নিচেও নিয়ে আসতে পারি। আর নিষ্ক্রিয় বাকযন্ত্র তাহলে কাকে বলে? নিষ্ক্রিয় বাকযন্ত্র হলো যে বাক প্রত্যঙ্গ স্থির, অর্থাৎ নড়াচড়া করতে পারে না বা করে না, তাকে বলি নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গ বা নিষ্ক্রিয় উচ্চারণ। এবার নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গগুলোর মধ্যে আমাদের কি পড়ে? নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গের মধ্যে আমাদের দাঁত পড়বে, দাঁতের উপরের পাটির দাঁত পড়বে বা উপরের ঠোঁট পড়বে। অর্থাৎ আমরা যখন উপরের ঠোঁট দিয়ে কোনো ব্যবহারে কোনো ধ্বনি উচ্চারণ করব, তখন সেটি নড়াচড়া, আমরা নিচের ঠোঁটটা যেভাবে নড়াচড়া করতে পারি, উপরের ঠোঁট কিন্তু আমরা পারি না। তাই উপরের ঠোঁটকে বলা হবে বা বলা হয় নিষ্ক্রিয় বাক প্রত্যঙ্গ। এবার উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলো বা ধ্বনিগুলো বিভিন্নভাবে উচ্চারণ হয়। একটা আমরা জেনেছি উচ্চারণের স্থান অনুযায়ী, এবং অপরটি হলো উচ্চারণ রীতি অনুযায়ী। উচ্চারণ রীতি হলো বিভিন্ন রকম বাকধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিহ্বামূল বিভিন্ন অবস্থান ও আকৃতি গ্রহণ করে থাকে। এসব বাক প্রত্যঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়ায় উচ্চারণ রীতি হিসাবে পরিচিত। বা অন্যভাবে যদি আমি একটু বলি, তাহলে হলো বায়ু প্রবাহ কিংবা বায়ু প্রবাহ কিভাবে বিভিন্ন বাক প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয়, তাই হলো আমাদের উচ্চারণ রীতি। যেমন বায়ু প্রবাহের এই যে বাধার প্রকৃতি বিচার করে আমাদের উচ্চারণ রীতি অনুযায়ী বা অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আবার ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে। যেমন স্পর্শ ধ্বনি, তারপরে ঘর্ষণজাত ধ্বনি, তাড়িতজাত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, নৈকট্যমূলক ধ্বনি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। স্পর্শ ধ্বনি কোনগুলো? স্পর্শ ধ্বনি হলো মুখের মধ্যে ফুসফুস থেকে আগত যে বাতাস, সেই বাতাসের প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়, তাকে বলা হবে, সেই ধ্বনিগুলোকে আমরা বলতে পারি বন্ধ হয়ে গিয়ে যে মুখের ভিতর থেকে বেরিয়ে গিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয়, তাকে বলা হবে স্পর্শ ধ্বনি। যেমন প, ফ, ব, ভ, এগুলো কিছুক্ষণের জন্য মানে ফুসফুস থেকে বাতাসটি এসে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় উচ্চারণ করার সময়, এবং তারপরে মুখ থেকে বের হয়, তাই একে আমরা বলতে পারবো স্পর্শ ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি হলো যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয়, সেগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। যেমন আম, ধান, ব্যাং, এগুলো আমরা উচ্চারণ করার সময় আমাদের নাকের মানে নাক দিয়ে আমাদের শ্বাসটা বের হয়। যেমন আমরা ব্যাং যখন উচ্চারণ করি, আমাদের নাকটা নড়াচড়া করে। শব্দগুলো যেমন ম, ন, ওম, এগুলো আমাদের নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। এবার আসি ঘর্ষণজাত ব্যঞ্জন ধ্বনি। ঘর্ষণজাত ব্যঞ্জন ধ্বনিগুলো হলো উচ্চারণের সময় বাকযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে, অর্থাৎ একসঙ্গে যুক্ত না হওয়ায় একটি প্রায় বন্ধ অবস্থায় সৃষ্টি হয়। ফলে ফুসফুসাগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি হয়, তাই একে বলা হয় ঘর্ষণজাত ধ্বনি।
যেমন ঘর্ষণজাত ধ্বনিকে আবার অপর নামে বা বলা হয় শীষ ধ্বনি। যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি, স, দৈন্ত স, তালবস্য, হ, এগুলো সবগুলোই শিশুধ্বনি অর্থাৎ ঘর্ষণজাত ধ্বনি। এগুলো উচ্চারণের সময় আমাদের বাকযন্ত্রটি অর্থাৎ আমাদের যে বাকযন্ত্র এই দুটো কি হয়, খুব কাছাকাছি আসে এবং মানে প্রায় বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ধ্বনিগুলো উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় ঘর্ষণজাত ধ্বনি। আমাদের ব্যঞ্জন ধ্বনির মধ্যে ঘোষ এবং অঘোষ ব্যঞ্জন ধ্বনি রয়েছে। আমি পূর্বের ক্লাসেই তোমাদের এই বিষয়ে মানে বিস্তারিত আকারে বর্ণনা করে দিয়েছি। পুনরায় আমি আবারও এই বিষয়ে তোমাদের ক্লিয়ার করছি। ঘোষ এবং অঘোষ ধ্বনি কাকে বলে? ঘোষ ধ্বনি হলো অর্থাৎ আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ থাকে এবং একে আমরা বলি স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের ভেতরে আরো দুটি প্রত্যঙ্গ রয়েছে, একটা হলো স্বরযন্ত্র আর একটা হলো স্বরতন্ত্র। কিন্তু বাকধ্বনি উচ্চারণের সময় ও শেষে বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। এই যে স্বরতন্ত্রের কম্পনের ফলে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। অর্থাৎ আমাদের কোনো ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের যে স্বরতন্ত্র বা স্বর যে নালীটি রয়েছে সেটা আমাদের যদি কম্পন প্রাপ্ত হয় তখন তাকে আমরা বলবো ঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে অঘোষ ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো? অঘোষ হলো যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রে কোথাও কম্পন হবে না, অর্থাৎ মানে কম্পনটা কি হবে, কম্পনটা ঘোষ ধ্বনির মতো হবে না, কম্পিত হবে না, তাকে বলবো আমরা অঘোষ ব্যঞ্জন ধ্বনি। অঘোষ ব্যঞ্জন ধ্বনিগুলো ক, খ, চ, ছ এগুলো আমরা উচ্চারণ করার সময় কোথাও কিন্তু কম্পিত হচ্ছে না। কিন্তু যখনই আমরা গ, খ, উম এগুলো উচ্চারণ করতে যাচ্ছি তখনই আমাদের কি হচ্ছে, আমাদের স্বরতন্ত্রে আমাদের কম্পিত হচ্ছে, তাই এদেরকে আমরা বলবো ঘোষ ব্যঞ্জন ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আমাদের যে স্বরযন্ত্র বা স্বরতন্ত্র রয়েছে তার চিত্র দেখাচ্ছি, আশা করি তোমরা বিষয়টি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে। এখানে আমাদের স্বরযন্ত্র বা স্বরতন্ত্র কি? স্বরযন্ত্র হলো এই যে আমাদের গলার যে অংশটি রয়েছে এই পোর্শনটিকে আমাদের বলা হয় স্বরযন্ত্র বা স্বরতন্ত্র। এবার আমরা দেখব অল্প প্রাণ এবং মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আমাদের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় তাকে বলবো আমরা মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। আর যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আমাদের মানে গলার মানে স্বরতন্ত্র দিয়ে বা গলার ভেতর দিয়ে অধিক বাতাস বের হবে না, অর্থাৎ আমাদের মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির বিপরীত ধ্বনিগুলো কি বলা হবে? অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা একটু জেনে নিই আমাদের মানে আমাদের যে বর্ণমালা রয়েছে বাংলা বর্ণমালা তার মধ্যে স্বর বর্ণ হলো 11টি এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টি, অর্থাৎ টোটাল বর্ণমালা হলো 50টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বাংলা বর্ণমালায় যে বর্ণ দুটি রয়েছে তার মধ্যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে ফলা। আমি পূর্বেই তোমাদের বলেছি যে আমাদের স্বরবর্ণ হলো 11টি এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টি। এবার এই ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার ধ্বনির সংখ্যা হলো 32টি। ক থেকে আমাদের যে ম পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে 25টি বর্ণ, এগুলো আমাদের কি ধ্বনি, বর্ণ প্লাস ধ্বনি, এবং তার সাথে আমাদের যুক্ত হয়েছে র, ল, তালবস্য, দন্তস্য, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্ত্যেষ্টিয় এবং ব। এই মোট 32টি ধ্বনি হলো আমাদের ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ এগুলো আমরা উচ্চারণে পাই। আর ওই 32টি সহ আমাদের যে বাকি অর্থাৎ বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলো হলো সবগুলো মিলে আমাদের 39টি বর্ণমালা হলো ব্যঞ্জন বর্ণমালা। এগুলো হলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হলো আমাদের মোট 39টি ব্যঞ্জন বর্ণমালা। এবার আমরা জানবো ব্যঞ্জন বর্ণ কাকে বলে।
ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলোকেই মূলত ব্যঞ্জন বর্ণ বলা হয়। আমি পূর্বেই বলেছি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। যেমন এখানে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপের উদাহরণ দেওয়া রয়েছে, যেমন ম ফলা। আমাদের ব্যঞ্জন বর্ণে 5টি ফলা রয়েছে। সেই 5টির মধ্যে ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা। এই যে বর্ণগুলো, এগুলোই হলো আমাদের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এবং তাদের নাম হলো ফলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যুক্ত ব্যঞ্জন বর্ণ ও তার বিশ্লেষণ। আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়? দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন বর্ণ যখন একত্রে লিখিত আকারে প্রকাশ হয় তখন তাকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বলে। আমি যদি একটু অন্যভাবে বলি, দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনি মিলে অর্থাৎ মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, বক্তা। এই বক্তা শব্দটির মধ্যে আমাদের যে কয়তয় আক্ত, এটি হলো আমাদের কি যুক্ত ব্যঞ্জন বর্ণ। এবার এর মধ্যে কোনো কিন্তু আমাদের স্বরধ্বনি নেই, অর্থাৎ যখন এর মধ্যে আমরা কোনো স্বরধ্বনি পাবো না তখন এটি দুটি কি করা হবে? যোগ করা হবে। তো আর যোগ করা হলে সেটি হয়ে যাবে যুক্ত ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এখানে দেখো, ব বয়ের সাথে কি রয়েছে? অ, একটা স্বরবর্ণ বা স্বরধ্বনি চলে আসছে। কিন্তু যখন আমরা ক বা ত, এই দুটো ক আর ত এর মাঝে আমরা কোনো স্বরধ্বনি পাচ্ছি না। অর্থাৎ ক ত, কয়তয় আত্মা, যখন আমরা কোনো স্বরধ্বনি পাবো না তখনই ব্যঞ্জন ধ্বনি দুটো যোগ করার ফলে কয়তয় আত্মা হয়েছে, কয়তয় আত্ম হয়েছে। এবং এই যে কয়তয় আত্ম, এইটি হলো আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণ। আর এই যে যুক্ত ব্যঞ্জন বর্ণ যখন আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ ভেঙে ভেঙে আমরা জিনিসটি দেখব, তখনই তাকে বলা হবে যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ। যুক্ত ব্যঞ্জন বর্ণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো দ্বিত্ব ব্যঞ্জন এবং অপরটি হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে? দ্বিত্ব ব্যঞ্জন হলো একই ব্যঞ্জন যদি পরপর দুইবার ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হবে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন উচ্চ শব্দটি যদি আমরা বলি বা লিখি, সেখানে আমরা দুটি চ পাবো। দুটি চ মানে কি? একই বর্ণ বা একই ব্যঞ্জন দুইবার পরপর ব্যবহার হয়েছে, তাই তাকে আমরা বলবো দ্বিত্ব ব্যঞ্জন। তবে সাধারণ যুক্ত ব্যঞ্জন কাকে বলবো? সাধারণ যুক্ত ব্যঞ্জন হলো দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া, অর্থাৎ দুটি ব্যঞ্জন পরপর বসা ছাড়া যে সকল ব্যঞ্জন বর্ণ রয়েছে তাকে বলা হবে সাধারণ যুক্ত ব্যঞ্জন বর্ণ। আমি যদি তোমাদের একটি উদাহরণ দিই তাহলে তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবে। যেমন কয়তয় আক্ত। কয়তয় আক্তর মধ্যে ক একটি ব্যঞ্জন এবং ত একটি আলাদা ব্যঞ্জন। এই দুটি ব্যঞ্জন কিন্তু একই রকম নয়। যেহেতু একই রকম নয় এবং এই দুটি যখন একত্রিত লিখে প্রকাশ করা হয়েছে, তার মানে এটি হয়েছে আমাদের সাধারণ যুক্ত ব্যঞ্জন বর্ণ। আবার পরের যে উদাহরণটি রয়েছে, উজ্জ্বল শব্দটির মধ্যে জয় জয় আজ এবং সাথে ব, এই যে পরপর দুটি, প্রথম দুটি একই ব্যঞ্জন বর্ণ, কিন্তু পরে অর্থাৎ 3 নম্বরে যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে সেটি আলাদা একটি ব্যঞ্জন বর্ণ। তাই এই উদাহরণটি আমরা বলতে পারি সাধারণ যুক্ত ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া যে সকল ব্যঞ্জন বর্ণ রয়েছে তাকেই বলা হয় সাধারণ যুক্ত ব্যঞ্জন বর্ণ। এবার আমি একটু ধ্বনি পরিবর্তন অর্থাৎ ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করি। যেমন পূর্বের এবং পরের ধ্বনির প্রভাবে যে ধ্বনির পরিবর্তন হয় তাই মূলত ধ্বনি পরিবর্তন। যেমন একটি শব্দ, এই এক শব্দটির সাথে যখন আমরা টি যোগ করেছি তখন আমাদের শব্দটি পেয়েছি একটি। অর্থাৎ আমরা এক যখন উচ্চারণ করছি আলাদাভাবে তখন হচ্ছে একের মতো, এর মতো উচ্চারণ। কিন্তু যখন আমরা এই একের সাথে অর্থাৎ একের সাথে টি যোগ করছি তখন উচ্চারণটি হয়ে যাচ্ছে একটি। এই যে উচ্চারণের একটা পরিবর্তন, একেই বলা হয় ধ্বনির পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের মধ্যে আমাদের সন্ধি রয়েছে। সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো স্বরসন্ধি এবং অপরটি হলো ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি হলো ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরসন্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে আমরা বলতে পারি স্বরসন্ধি। যেমন হিত যোগ অহিত, হিতাহিত।
আর ব্যঞ্জন সন্ধি কি? ব্যঞ্জন সন্ধি হলো স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি বা ব্যঞ্জন সন্ধি ও স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি ও ব্যঞ্জন সন্ধি মিলে যে সন্ধি হয় তাকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন মুখ যোগ ছবি, মুখ ছবি। এবার স্বরসন্ধির কিছু উদাহরণ এখানে রয়েছে, দেখো। স্বরসন্ধির মধ্যে আমরা যে উদাহরণগুলো দেখতে পাই তার মধ্যে হলো বাংলা ভাষায় বিভিন্ন ভাষা থেকে আগত হয়েছে, যেমন সংস্কৃত শব্দগুলোর মধ্যে সন্ধির বিভিন্ন নিয়ম আমরা পাবো। এর মধ্যে অ ধ্বনির পরে যদি আ ধ্বনি থাকে উভয় মিলে কি হবে? আ হবে। যেমন নব যোগ অন্ন, নবান্ন। নব লাস্টের যে ব, এটা উচ্চারণের সময় অ আসে, এবং অন্ন, অন্ন শুরুতেও আমাদের একটা পূর্ণ রূপ রয়েছে অ। এই যে অ আর অ দুটো মিলে আমাদের যখন নবান্ন লিখেছি তখন আ হয়ে গেছে। ঠিক তারপরে যদি আমরা 2 নাম্বার নিয়মটি দেখি, অ এর পরে আ থাকলে উভয় মিলে কি হবে? আ হবে। অর্থাৎ আগের নিয়মটার মতনই যদি আমরা, যেমন হিমালয় একটি শব্দ, এখানে হিম ময়ের সাথে অ রয়েছে, উচ্চারণ করে আমরা পাচ্ছি অ শেষে গিয়ে। আবার এখানে আলয়, আলয়ের শুরুতে একটা স্বরেয়ার পূর্ণ রূপ রয়েছে, তার মানে অ এবং আ মিলে আমাদের হিমালয় যখন আমরা শব্দটি লিখেছি তখন এটা সন্ধি আমাদের কিভাবে তৈরি হয়েছে? হিম আলয়, অর্থাৎ অ আর আ এ দুটো মিলে উভয় মিলে আ হয়ে গেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের আজকের ক্লাসে যে বহু নির্বাচনী প্রশ্ন সেখানে আমরা চলে যাই এবং প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজ আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি বা সাজিয়েছি সেগুলো হলো ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব থেকে। তো চলো আমাদের ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব থেকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখে নিই এবং উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়ে থাকে? রূপ তৈরি হয়, বাক্য তৈরি হয়, না অর্থ তৈরি হয়, নাকি শব্দ তৈরি হয়? হ্যাঁ, আমরা জানি এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ধাতুরও ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধাতুরও ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা ব্যাকরণের প্রথম কোন বাঙালি বাংলা ভাষা রচনা, অর্থাৎ বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, নাকি মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি এনামুল হক? প্রশ্নটির সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায়। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের শ্রেণীবিন্যাস অর্থাৎ বিন্যাস আলোচিত হয়? বর্ণের শ্রেণীবিন্যাস আলোচিত হয় ধ্বনিতত্ত্বে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, বাংলা শব্দ গঠনের কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়? বাংলা শব্দ গঠনে প্রত্যয় পাওয়া যায় 2 প্রকার, অর্থাৎ সঠিক উত্তর ক। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ, মাগধীয় ব্যাকরণ, মাতৃভাষা ব্যাকরণ, নাকি ভাষা ও ব্যাকরণ? হ্যাঁ, সঠিক উত্তর গৌড়ীয় ব্যাকরণ, অর্থাৎ ক। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণে রূপতত্ত্ব অংশে আলোচিত হয় কোনটি? রূপতত্ত্বের অংশে আলোচিত হয় শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়াকাল, ধাতু রূপ এবং পদ পরিবর্তন। এগুলো সবগুলোই আমাদের ব্যাকরণের রূপতত্ত্বের অংশে আলোচিত হয়ে থাকে, অর্থাৎ সঠিক উত্তর গ। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রত্যয় ও সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? প্রত্যয় এবং সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। এবার পরবর্তী প্রশ্ন রয়েছে, শব্দের ক্ষুদ্রতম একককে কি বলে? শব্দের ক্ষুদ্রতম একককে বলে ধ্বনি মূল। 10 নম্বর প্রশ্ন, শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম হলো রূপতত্ত্ব, সঠিক উত্তর খ। 11 নম্বর প্রশ্ন হলো, সমাস বাক্যের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস বাক্যের শব্দ তত্ত্বের আলোচিত বিষয়। এবার আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সব ভাষায় ব্যাকরণে
প্রধান কয়টি বিষয় আলোচনা করা হয়? সব ভাষারই ব্যাকরণে প্রধানত 4টি বিষয় আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ সঠিক উত্তর গ। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোকে সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে? ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন হলো, বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বচন ব্যাকরণের রূপতত্ত্বের আলোচিত বিষয়, অর্থাৎ সঠিক উত্তর ক। 15 নম্বর প্রশ্ন হলো, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, অর্থাৎ সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব। এবার 16 নম্বর প্রশ্ন রয়েছে, ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? ভাষাকে রূপদান করতে বাকযন্ত্রের সাহায্য নিতে হয়, অর্থাৎ সঠিক উত্তর গ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ, অর্থাৎ সঠিক উত্তর ঘ। লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? লিঙ্গ ব্যাকরণের রূপতত্ত্বের আলোচিত বিষয়, সঠিক উত্তরটি হলো খ। আমাদের 19 নম্বর প্রশ্নটি রয়েছে, রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হলো বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, নাকি ধ্বনিতত্ত্ব, নাকি পদক্রম? রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব, অর্থাৎ সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? রূপতত্ত্বের আলোচিত বা আলোচ্য বিষয়গুলো হলো শব্দ গঠন, পদ পরিবর্তন ইত্যাদি। 21 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়? ছন্দ হলো ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়। 22 নম্বর প্রশ্নটি রয়েছে, পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? পদ প্রকরণ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়ে থাকে, অর্থাৎ সঠিক উত্তর ক। শব্দমূল কোনটি? শব্দমূল কি নাম প্রকৃতি? হ্যাঁ, শব্দমূল হলো নাম প্রকৃতি, তার মানে সঠিক উত্তর হলো ক। 24 নম্বর প্রশ্ন, নত্ব ও সত্য বিধান কোন তত্ত্বের আলোচিত বিষয়? নত্ব ও সত্য বিধান ধ্বনি তত্ত্বের আলোচিত বিষয় বা আলোচ্য বিষয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, অর্থাৎ সঠিক উত্তর ঘ। 26 নম্বর প্রশ্ন, ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? ধ্বনির প্রতীক বা সংকেতকে বর্ণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক উত্তর হলো বিশেষভাবে বিশ্লেষণ করা, অর্থাৎ আমরা ব্যাকরণকে বিশেষভাবে বিশ্লেষণ করে আমরা পাই। 28 নম্বর প্রশ্নটি রয়েছে, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক উত্তর কি বিশেষভাবে বিভাজন, বিশেষভাবে বিশ্লেষণ? হ্যাঁ, বিশেষভাবে বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব, অর্থাৎ সঠিক উত্তর ক। 30 নম্বর প্রশ্ন, নত্ব বিধান ও সত্য বিধান অনুযায়ী বা বিধান অনুসারে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে? ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়ে থাকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং নোট করে নেবে। এবার আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বচন, লিঙ্গ, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, নাকি বাক্যতত্ত্বে, নাকি অর্থতত্ত্বে? বচন, লিঙ্গ, সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি হলো 2 প্রকার, অর্থাৎ সঠিক উত্তর গ। 33 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? নিচে যে বিষয়গুলো রয়েছে বাগধারা, সমাস, কারক, সন্ধি, এগুলোর মধ্যে কোনটি
বা কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? সন্ধি। হ্যাঁ, সঠিক উত্তর সন্ধি বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আমাদের 34 নম্বর প্রশ্নটি রয়েছে, ক্রিয়াকাল পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? ক্রিয়াকাল পুরুষ ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, রূপতত্ত্বে আলোচনা করা হয়, বাক্যতত্ত্বে আলোচনা করা হয়, নাকি ছন্দ তত্ত্বে আলোচনা করা হয়? সঠিক উত্তর রূপতত্ত্বে ক্রিয়াকাল ও পুরুষ আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ সঠিক উত্তর খ। আমাদের শেষ প্রশ্ন, ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় কোনটি? ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নোট করে নিয়েছো এবং দেখে নিয়েছো সঠিক উত্তরগুলো। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবার চলো আমাদের আজকের ক্লাস থেকে একটু পাঠ যাচাই করে নিই। তোমাদের জন্য প্রথম প্রশ্ন রয়েছে, ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? হ্যাঁ, ধ্বনির প্রতীক বা সংকেতকে বলা হয় বর্ণ। পরবর্তী প্রশ্ন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব। ভেরি গুড। আমাদের তৃতীয় প্রশ্ন রয়েছে, রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছো। এবার চলো আমাদের আজকের ক্লাসটির শেষে আমাদের যে হোমওয়ার্ক অর্থাৎ আমাদের যে বাড়ির কাজটি রয়েছে সেই বাড়ির কাজটি আমরা তুলে নিই। আমাদের আজকের ক্লাসের বাড়ির কাজ হলো ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব থেকে লার্ন থাকবে অর্থাৎ পড়া থাকবে। তোমরা বাসায় বসে এই চ্যাপ্টারটি সুন্দর করে পড়ে রাখবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য। ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা রইল।